সরকারি কর্মচারীদের সম্পদের হিসাবের প্রক্রিয়া 2 সপ্তাহের মধ্যেই। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শুরু হবে শিগগিরই। কুইক রেন্টালে দায় মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। পুঁজিবাজারের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে কমিটি গঠন। স্পিকারের পদ থেকে শিরিন শারমিনের পদত্যাগ। আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার, হাজি সেলিম রিমান্ডে। শেখ হাসিনাকে দিয়ে ভারতের ফায়দা লোটার শঙ্কা রিজভির। এস আলমের গাড়িকাণ্ডে ক্ষমা চাইলেন সালাউদ্দিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ড্রাইভার, পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত 15 লাখ সরকারি কর্মচারীর সবার সম্পদের হিসাব দিতে হবে। দুর্নীতি প্রতিরোধে সরকারের প্রথম ধাপের কাজের অংশ হবে এটি। আগামী 15 দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ হিসাব জমা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সরকারের সকল কর্মকর্তা কর্মচারীকে সম্পদের হিসাব জমা দিতে হবে, এমন ঘোষণার একদিন পর সচিবালয় সাংবাদিকদের সাথে এ নিয়ে কথা বলেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। তিনি জানান, সম্পদের হিসাব দেওয়ার নিয়ম ঠিক করতে দুদক সচিবের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি করে দেয়া হয়েছে। একটা ইউনিফাইড, যাতে এত মানুষের প্রশ্ন না করতে হয়, বুঝতে কষ্ট না হয়, সম্পদ বলতে কি বলছি, স্থাবর বলতে কি, স্থাবর কি, এবং ক খ গ করে আইটেমগুলো আমরা লিখে দেবো। এর বাইরে যদি কেউ থাকে ওখানে বলা থাকবে, অতিরিক্ত থাকলে আপনি এখানে লিখতে পারেন। আর এইটার মাধ্যমে আপনার সম্পদ থাক আর না থাক, আপনার জিরো সম্পদ থাক, আপনি দাখিল করতে হবে। জনপ্রশাসন সচিব বলেন, সম্পদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের স্বচ্ছতা থাকতে হবে। চাকরিকালে তার ব্যাচমেটদের আত্মগোপনের কথাও তার বক্তব্যে উঠে আসে। সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে, এইভাবে কেউ পালায়? বাইতুল মোকাররমের খতিব কেন পালাবে? উনিও তো পালাইছে। আমার ব্যাচমেট, আমি তো অনেক আগে চলে গেছিলাম, সরকার এখানে এনেছে, সরকার আমাকে জনগণের কাজ করার জন্য। আমি তো পালাইনি। আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর, তারাও পালাইছে। সচিব বলেন, দুর্নীতিবাজরা রক্ষা পাবে না। সরকারি চাকরিজীবীদের কেউ ভুল হিসাব জমা দিলেও ব্যবস্থা নেওয়া হবে। দুদক যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে, তারা এটা বিবেচনা করবে কার সম্পদ ব্যবহারের জন্য কাকে তলব করা হবে। তলব করলে আপনার যখন টেলপে নাম দেখেন, এটা খবর হয়ে যায় না? তার সাজা হবে কি হবে না সেটা অনেক পরের কথা। এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরো 7 দিন এটা টাইম নেব। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে। জমা না দিলে খবর আছে, সোজা কথা, আইনানুগ খবর। আমি দিব, যেদিন চিঠি ইস্যু করবো আমারটা প্রথম দিব। সচিব জানান, ডিসিদের ফিট লিস্ট চূড়ান্তের পথে 1 সপ্তাহের মধ্যে 25 জেলায় ডিসি নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বাকি জেলা থেকেও প্রত্যাহারের কার্যক্রম শুরু হবে। আমরা বলে দেব অমুকের কাছে জমা দেব। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার শিগগিরই শুরু হবে। সাবেক সেনা সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান বলেও জানান তিনি। বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজড করা হতে পারে। তিনি জানান, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে। সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন, জিডিপির বাস্তব সংখ্যা কত বা এর বৃদ্ধির পরিসংখ্যান জানার চেষ্টা চলছে। জানান, খুব শিগগিরই প্রকাশ করা হবে চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে 5, 10 ও 20 টাকার কাগজি নোটের অবস্থা খুবই নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসম্মত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো
অলমোস্ট কমপ্লিট, সেগুলোতে ইস্যু করবেন। আর কতগুলো পাইপলাইন, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বলবো না, করবো না। এই মাসের মধ্যে কি আপনারা এই এক্সারসাইজটা করবেন? আমি এটা বেশি মেজর কাজ হলো প্ল্যানিং মিনিস্ট্রি প্রজেক্টগুলো, আর ছোটখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করবো পরে। অতএব এই জিডিপির ফ্যাক্টরে এফেক্ট খুব বেশি হবে কি না হবে, এটা ওই আগামী প্রেস করার জন্য বলেছি, ওটা আপনি জানতে পারবেন। রাজনৈতিক বিবেচনায় দেয়া কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে দায়মুক্তি আইন কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত বিশেষ আইন 2010 চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে এ রুল জারি করেন আদালত। সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা রিটে বলা হয়েছে, বিদ্যুৎ জ্বালানি খাতের দায়মুক্তির এ বিশেষ আইনে সংবিধানের বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করেছে আওয়ামী লীগ সরকার। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে। সেই সঙ্গে রিটে আইনের 6-2 এবং 9 ধারা কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে আরও বলা হয়েছে, এই আইনকে ব্যবহার করে পছন্দের ব্যক্তিকে প্রকল্প দেয়া ও সরকারি অর্থের অপচয় করা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা হয়েছে বিশেষ বিধান ব্যবহার করে। 2 আর 9 ধারা অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছে। 6-2 উপধারা যেটা চ্যালেঞ্জ করা হয়েছে, ওইখানে বলা আছে যে সরকারের যত ক্রয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, একটা টেন্ডারিং প্রসেস যেটাকে আমরা বলি, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। বিগত সরকারের সময় পুঁজিবাজারের অনিয়ম, কারসাজি ও দুর্নীতি অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিবেদন দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, আগের প্রতিবেদনগুলো প্রকাশ না করতে রাজনৈতিক চাপ ছিল, তাই সেগুলো আলোর মুখ দেখেনি। তবে এবার জনসমক্ষে উপস্থাপন করা হবে প্রতিবেদন। বিএসইসি কার্যালয়ে তদন্ত কমিটি নিয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। বিএসইসি চেয়ারম্যান আরও জানান, তদন্ত কমিটি প্রথম ধাপে 2 মাসের মধ্যে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে। পরে তদন্তের পরিধি আরও বাড়বে। এখন কোনো রাজনৈতিক চাপ না থাকাকে কাজের সুযোগ হিসেবেও দেখছে বিএসইসি। পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে 1 সেপ্টেম্বর 5 সদস্যের অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এসএসসি সেটা যদি না করতে পারি, আমরা এখানে থাকবো না, একদম পরিষ্কার কথা। তবে আমরা হয়তো ট্যাকটিক্যাল হব, কিন্তু ওই যে আপনারা পাবেন না সেটা না। এটা টাইমিংটা কোনটা বেস্ট টাইমিং, আমরা ওই যে ইয়ের ক্ষেত্রে মানে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনটা বেস্ট টাইমিং সেটা হয়তো একটা হতে পারে, কিন্তু অবশ্যই আপনারা এই তদন্ত রিপোর্ট দেওয়ার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ গুরুত্বপূর্ণ সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন দেয়া। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ d'affaires হেলেন লাফাভি তার সঙ্গে সাক্ষাৎ করলে একথা বলেন তিনি। বন্যা দুর্গতদের সাহায্যে দাতাদের একটি সাধারণ প্ল্যাটফর্মের কথাও বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা নিশ্চিত করেন, সংবিধান দ্বারা প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা হবে। মার্কিন চার্জ d'affaires-এর সাথে আলোচনায় মানবাধিকার ছাড়াও সাইবার সিকিউরিটি আইন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ইস্যু নিয়ে আলোচনা হয়। নতুন সরকারকে সমর্থন ও সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ধন্যবাদ জানান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য। মার্কিন এই ডিপ্লোম্যাট চলতি বছরে রোহিঙ্গাদের জন্য মার্কিন সাহায্য বৃদ্ধির কথা জানান। এছাড়া বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার আশ্বাসও দেন এই মার্কিন কূটনীতিক। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। দুদেশের চলমান বিভিন্ন প্রকল্প অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানান মার্কিন চার্জ d'affaires। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
তা কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। শেখ হাসিনার সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার হিসেবে নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে তিনি টানা এই দায়িত্বে ছিলেন। গত 7 জানুয়ারি আলোচিত নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় আসামি করা হয়েছে শিরীন শারমিন চৌধুরীকেও। রংপুর 6 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা রয়েছে, তাই ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে। আনোয়ার হোসেন মঞ্জু এখন ডিবি হেফাজতে রয়েছে। কাল তাকে আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হতে পারে। রাজনীতিবিদ ব্যবসায়ী আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী ছিলেন। আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর হত্যার ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেয়। এর আগে হাজী সেলিমকে আদালতে হাজির করে তার 10 দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত হাজী সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। বিকেল 3টার পর কড়া পুলিশ পাহারায় হাজী সেলিমকে আদালতের হাজতখানায় আনা হয়। এরপর মাথায় পুলিশের হেলমেট ও শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে তোলা হয় তাকে। এ সময় আদালত চত্বরে উপস্থিত বিএনপি সমর্থক আইনজীবী হাজী সেলিমের শাস্তি দাবি করে স্লোগান দেয়। রিমান্ড মঞ্জুর হলে আদালতের হাজতখানায় নেওয়া হয় তাকে। রবিবার মধ্যরাতে পুরনো ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। ঢাকা 7 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। রবিবার দিবাগত রাতে তাকে আটক করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানান, হাজী সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় রাতেই তাকে বংশাল থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ সোমবার তাকে আদালতে নেওয়ার কথা রয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এই সংসদ সদস্য। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় তার। পরবর্তীতে 2022 সালে সেই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে দিয়ে ভারত ফায়দা লুটতে পারে, সেজন্য তাকে প্রয়োজন। বাংলাদেশের জনগণকে ভারতের প্রয়োজন নেই। বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত দ্বিতীয় দফায় লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সরকার মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা কিভাবে বিদেশে পাচার করেছে তা সালমান এফ রহমান নিজেই জানিয়েছেন। শেখ হাসিনা পরিবারের সদস্যরা বিদেশে থাকেন। দেশের টাকা লুট করে তারা বিলাসিতা করছেন। হাজার হাজার কোটি টাকা দিয়ে ব্যবসা করছে। কোথায় পেয়েছে সে টাকা প্রশ্ন রাখেন তিনি। বলেন, শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গণহত্যা চালিয়েছে। কেউ কেউ যদি মনে করেন শেখ হাসিনার একদলীয় কর্তৃত্ববাদের অবসানের পরে আরেক ধরনের কর্তৃত্ববাদ তৈরি করবেন, নানাভাবে রাষ্ট্রীয় চক্রান্তের মাধ্যমে এইটা এই দেশের মানুষ ব্যর্থ করে দিবে। আপনারা সেই ব্যাপারে আমি মনে করি বাংলাদেশের মানুষের যে মূল চেতনা সেটিকে ধারণ করার চেষ্টা করুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এস আলমের গাড়ি ব্যবহারের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না তিনি। জেলা বিএনপির নেতাকর্মী সহ অনেক শুভানুধ্যায়ী গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন। সেখান থেকে যে কোনো একটি গাড়িতে ওঠেন বলে দাবি করেন সালাউদ্দিন আহমেদ। তবে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় দেশবাসী আঘাত পেয়ে থাকলে অসাবধানতার জন্য দুঃখ প্রকাশ করেছেন সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ 10 বছর পর এলাকাবাসীর ভালোবাসা ও বাবা মায়ের কবর জিয়ারতে আবেগ আপ্লুত ছিলেন বলেও জানান তিনি। বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচার এবং মুখোশ উন্মোচন করাই এখন অগ্রাধিকার পাওয়া উচিত। অভিযোগ করেন, গুম, খুন, জোরপূর্বক অপহরণের বিষয়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত হচ্ছে না, এমনকি আটকদেরও সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারে জোর দেওয়ার কথাও বলেন বিএনপির এই নেতা। আমি বিমানবন্দরে নামার পরে
কিছু গাড়ি দেখেছি ভিতরে, তা আমাদের নেতাকর্মীরা বলেছেন যে এইটাতে ওঠেন, এই গাড়িতে আমি উঠেছি। তা এখন সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই মানে চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না, আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম, আমার দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির কথা, তাইলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী নিরাপত্তা জোরদারের পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয়েছে। কমিটির প্রধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ডাক্তারদের কোনো অবহেলা পাওয়া যায়নি। পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে বলেও তদন্ত কমিটির আশা। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষকের সুপারিশ পর্যবেক্ষণ আমরা রিপোর্ট দিয়েছি, সেই প্রেক্ষিতে এগুলো বাস্তবায়ন কিন্তু দ্রুত গতিতে শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে আমাদের ডাক্তারদের কোনো ধরনের অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয় নাই। তারা তো সুনির্দিষ্টভাবেই তাদের কর্মসূচিগুলি প্রত্যাহার করেছে, তারপরে তো আর কোনো ঘটনা ঘটেনি। আমরা এই পর্যন্ত মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগ যে কার্যক্রমগুলো নিয়েছে, ডাক্তারদের যে তাতে করে ডাক্তাররা আমরা জানতে পেরেছি যে ডাক্তাররা সন্তুষ্ট, এবং আরও কিছু দৃশ্যমান চাই, সেগুলো তো আমরা এখন মাত্র তো 2 জন হয়েছে, তো আরও তো যদি সম্পৃক্ত আরও আমরা পাই আরও অ্যারেস্ট করব। দেশের রাজনীতি ঠিক না করে অর্থনীতি ঠিক করা অসম্ভব বলে মন্তব্য করেছেন FBCCI এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন BGBA এর উদ্যোগে চলমান পরিস্থিতিতে তৈরি শিল্প খাতের সংকট ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় একথা বলেন আব্দুল আউয়াল মিন্টু। বলেন, গত 15 বছরে কোনো প্রতিষ্ঠানই সঠিক পরিসংখ্যান দেয়নি, এতে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। দেশে এতদিন উদ্যোক্তা বান্ধব ব্যবসায়ী পরিবেশ ছিল না, এজন্য রাজনীতিতে সংস্কার প্রয়োজন। তিনি আরও বলেন, সম্পদ অর্জনকারীদের জন্য যে সুযোগ দেওয়া হয়েছিল ঠিক ততটাই অবহেলিত ছিল সম্পদ সৃষ্টিকারীরা। এ সময় বন্দর ও এয়ারপোর্টে কন্টেইনার জট সমস্যা সহ বিদেশি ক্রেতাদের দেশে ভ্রমণের সময় যথাযথ নিরাপত্তার উপর জোর দেন বক্তারা। ক্ষমতার মালাই খাওয়া জামায়াতে ইসলামের উদ্দেশ্য নয়, সমাজের গুণগত পরিবর্তনই উদ্দেশ্য, জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, দেশ এমন হোক যে দেশে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ শান্তিতে বসবাস করবে। কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। জামায়াতের আমির জানান, সন্তানেরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক। ক্ষমতার মালাই খাওয়া জামাত ইসলামের উদ্দেশ্য নয়, সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য। এমন একটি দেশ, এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই, যেই দেশে জাতি দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। এদেশের নাগরিক হিসাবে দেশে এবং প্রবাসে যেখানেই যাক গর্বের সাথে বলবে, আমি একজন বাংলাদেশী। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে মতবিনিময় সভায় দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। একই সাথে অর্থনৈতিক স্বচ্ছতা আনার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে BCB, বাফুফে সহ সকল ফেডারেশনে অডিটের বিষয়েও জোর দিয়েছেন সাংবাদিকরা। দেশে 55টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন আছে, কিন্তু বেশিরভাগই ফেডারেশন চলছে গতানুগতিক ধারায়। সেখানে বছরে কয়েকটি খেলাধুলার ইভেন্ট আয়োজন করে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা নিজেদের পদবি ধরে রাখছেন। বছরের পর বছর ধরে একই পদে থেকে ব্যক্তির উন্নতি হলেও খেলার মানের কোনো উন্নতি হচ্ছে না। এইসব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে যোগ্য ও দক্ষ ক্রীড়া সংগঠকদের দায়িত্ব ছেড়ে দেওয়ার উপর গুরুত্ব দেন সাংবাদিকরা। দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ NSC-কে আরও সংগঠিত ও গতিশীল করে ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখার কথা তুলে ধরেন সাংবাদিকরা। মহিলা ক্রীড়া সংস্থার সংস্কারের উপরও গুরুত্ব দেন তারা। সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাবের প্রক্রিয়া 2 সপ্তাহের মধ্যেই। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শুরু হবে শিগগিরই। কুইক রেন্টালে দায় মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল।
পুঁজিবাজারের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে কমিটি গঠন। স্পিকারের পদ থেকে শিরিন শারমিনের পদত্যাগ, আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার, হাজী সেলিম রিমান্ডে। শেখ হাসিনাকে দিয়ে ভারতের ফায়দা লোটার শঙ্কা রিজভির, এস আলমের গাড়িকাণ্ডে ক্ষমা চাইলেন সালাউদ্দিন। ঢাকা মেডিকেলে ডাক্তারদের ওপর হামলার ঘটনায় 2 জন গ্রেফতার, চিকিৎসকদের গাফিলতি পায়নি তদন্ত কমিটি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টা রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.btnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ।